নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং। বন্ধুরা, আপনারা যদি পুঁই চাষ করতে চান তাহলে ছাদের উপর এইরকম ছোট্ট ছোট্ট জায়গায় খুব সুন্দর পুঁই লাগিয়ে খুব মোটা মোটা পুঁই আপনারা পেতে পারেন। লাগানো খুব সহজ এবং এর যত্ন পরিচর্যা সেরকম কিছু একটা নেই। তো বন্ধুরা, আসুন কিভাবে এটাকে চাষ করা হয় জেনে নেব। দেখুন, এইখানে যে সিমেন্টের টবগুলো আছে, এই টবের নিচে কিন্তু কিছুটা ফুটো করা আছে। এবারে মাটির সাথে পুরনো গোবর সার দিয়ে ভালো করে মিক্স করে এর ভিতরে ভর্তি করে আগে থেকে বীজগুলো ফেলিয়ে চারা তৈরি করা হয়েছিল, সেইগুলোকে তুলে এনে এইখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি চাইলে সরাসরি বীজ লাগাতে পারেন, কিন্তু আমরা যদি এক জায়গায় চারা তৈরি করে সেইগুলোকে তুলে লাগাই তাহলে আমাদের বীজ নষ্ট হয়ে গেলেও আমাদের চারা একটা একটা করে থাকবে। যদি আমরা একটা একটা করে বীজ লাগাই তাহলে কিন্তু যদি একটা বীজ নষ্ট হয়ে যায়, তারপরে আমরা বীজ লাগাই, অনেকগুলো চারা বড় হয়ে যাবে, অনেকগুলো ছোট থাকবে। তো সেই কারণে চারা তৈরি করে লাগালে খুব ভালো। এটা যে কোনো মাটিতে খুব সহজে হয়ে যায়। এবারে হালকা হালকা জল দিতে হবে, বেশি পরিমাণে জল দাঁড়িয়ে থাকলে ভালো না। কিছুদিনের ভিতরে দেখবেন গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, মানে 10-12 দিনের ভিতরে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়ে গেছে। এইবারে কিন্তু এর গোড়ায় আবার একটু খাবার দিতে হয়। যেহেতু আমরা অল্প অল্প মাটিতে চাষ করি, তাই একটু ভালো মতো খাবার না দিলে গাছগুলো কিন্তু মোটা হবে না। আর এই সময় যদি আমরা না দিই তাহলে গাছটা সরু হয়ে উপরের দিকে উঠে চলে যাবে। তাই এই সময় একটু খাবার দিয়ে দিলে গোড়া থেকে এটা মোটা হয়ে আর বড় হবে, তারপরে এটা নরম হবে। তো সেই কারণে এই সময় আমরা পুরনো গোবর সার বা কম্পোস্ট দিতে পারি। আপনি রাসায়নিক সার দিতে চাইলে এর গোড়ায় আপনি হালকা হালকা পরিমাণে গ্রোমার আর ইউরিয়া একটু একটু দিয়ে আপনি গাছের গোড়া থেকে একটু দূরে দিতে পারেন, যাতে দেখবেন গাছটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। আমার কাছে যেহেতু পুরনো গোবর সার সবসময় অ্যাভেলেবল থাকে, তাই আমি প্রায়ত গোবর সার দিয়ে থাকি। রাসায়নিক সারটা খুব কম ব্যবহার করি। আপনাদের কাছে না থাকলে আপনি রাসায়নিক সার দিয়ে দিতে পারেন। এবারে এর গোড়ায় জল দিতে হবে। মনে রাখবেন, এর গোড়ায় যেন জল জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু এইগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা, মানে গোড়াটা পচে গেলে গাছটা মরে যাবে। তাই জলটা সেইরকম হিসাবে দেখে দিতে হবে, জলটা প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। সবগুলা গাছেরই জল দিতে হবে তার কোনো মানে নেই। দেখবেন এই কদিনের ভিতরে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কাছাকাছি 1 মাসের ভিতরে গাছগুলা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইগুলা আরও একটু বড় হবে, কিন্তু দেখুন এর নিচের দিকে যে পাতাগুলো আছে কত বড় বড়, উপরের দিকে পাতাগুলাও বড় আছে। যত গাছটা বড় হবে দেখবেন এই পাতাগুলা আরও বড় হয়ে যাবে। আর গাছগুলা মোটা দেখুন কত সুন্দর মোটা আছে। এর ভিতরে একদম ফাইবার এখনও সৃষ্টি হয়নি। আর এখন থেকে আমরা এগুলাকে কেটে খেতে পারি। আর এইগুলা যত কাটা হবে তত তাড়াতাড়ি কিন্তু এগুলা বড় হবে। দেখুন কত সুন্দর এইদিকে লম্বা হয়ে গেছে। তো কখনো গাছগুলো একটু ছোট থাকে, তো সেইগুলো একটু বড় হতে লেট হয়। যদি সুস্থ গাছ আমরা লাগিয়ে থাকি তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যায়। হ্যাঁ, একে কিন্তু একটু সাপোর্ট দিতে হবে। যেহেতু আমরা ছাদে চাষ করি, যদি সাপোর্ট না দেওয়া হয় তাহলে এটা যখন বড় হবে, বড় হয়ে গেলে নিচের দিকে ঝুলে আসবে। আর যেহেতু সিমেন্টের টবে লাগানো আছে আর ছাদের উপর লাগানো আছে, যদি ছাদে টাচ হয় বা সিমেন্টের টবে এটা টাচ হয়ে যায়, বিশেষ করে দুপুরবেলা এগুলো গরম হয়ে যায়। আর বিশেষ করে যদি এগুলো টাচ করে থাকে তাহলে কিন্তু গরমে এগুলো সিদ্ধ হয়ে যাবে। হয় সেইখান থেকে এটা পচে যাবে, না হলে সেইখানে সিদ্ধ হয়ে এটা মানে নষ্ট হবার মতো খারাপ হয়ে যাবে গাছটা। তো সেই কারণে লাঠি পুঁতে দিয়ে এগুলাকে একটু বেঁধে বেঁধে দিলে উপরের দিকে উঠে যাবে। এবারে এগুলাকে আমরা খাবার মতন হলে কেটে খেয়ে নেব। দেখুন নিচের দিকে যে পাতাগুলো আছে কত বড় বড় সাইজে, এই পাতার গোড়া থেকে ডগা বেরাবে। আমরা যখন এগুলাকে কাটবো, গোড়া থেকে একটু রেখে 3-4টা পাতা রেখে তার উপরে আমরা তার উপর অংশটা নিতে পারি, কিন্তু একদম গোড়া থেকে কেটে নিলে হবে না। আমরা যত কাটবো তত নতুন নতুন ডগার থেকে বেরাবে। গাছগুলো দেখলে মন খুশি হয়ে যাবে। আর একদম সিম্পল, কোনো এতে ওষুধ টষুধ লাগে না, কোনো পোকা টোকা সেরকম লাগে না। খুব সিম্পল উপায়ে এগুলাকে আমরা চাষ করতে পারি। আপনি পলিথিনের ভিতরে মাটি ভর্তি করেও চাষ করতে পারেন, গ্রো ব্যাগে করতে পারেন, ক্যারেটে করতে পারেন বা টবে করতে পারেন। খুব সহজ, এত সহজে কোনো শাক চাষ করা যেতে পারে না। এর গোড়ার দিকে যেই যে বড় বড় পাতা আছে, এই পাতাগুলা থেকে কিছুটা আমরা বেছে বেছে পাতা নিয়ে নিচ্ছি। কেন জানেন? এই পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর রেসিপি তৈরি করা যেতে পারে। আমরা এইগুলাতে পেঁয়াজ, সরিষ, তারপরে আমরা হালকা হালকা একটু কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলাকে যদি আমরা পেস্ট করে একটা পোড়া বানাই না, মানে বড়ার মতন, খুব সুন্দর লাগে খেতে। কিছু না,
শুধু পেস্ট তৈরি করে এর গায়ে মাখিয়ে দিয়ে এটাকে আমরা ভাঁজ করে যদি কড়াই একটু একটু আমরা সেঁকে নিই, একদম দুর্দান্ত লাগে খেতে। দেখুন, গোড়া থেকে যখন কাটবেন একটু পাতা 3-4টা ছেড়ে দিয়ে কাটলে ওই 3-4টা পাতার গোড়া থেকে আবার নতুন ডগা বেরাবে। যত কাটবেন তত ডগা বেরাবে। এগুলাকে আরও যদি বড় করে আমরা খেতে যাই, বড় করে খেলে কি হবে, এইগুলো একটু শক্ত হয়ে যাবে, এর ভিতরে ফাইবারটা শক্ত হয়ে যাবে। এখনও কিন্তু এর ভিতরে ফাইবার সৃষ্টি হয়নি, আমরা পুরোটা খেতে পারি, একদম এর কোনো ছোবড়া বেরাবে না, বুঝলে। তো এখন এগুলোকে ছোট ছোট পিস করে নিব। তো বন্ধুরা, এর ভিতরে আমি আপনাদেরকে বলে থাকি আমি পল মাশরুমের চাষ করি। যারা আমার কাছ থেকে বীজ নেন ঠিকই, আর যদি কেউ বীজ নিতে চাও তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এতে দিয়ে দেবো ডেসক্রিপশানে। যদি কেউ পল ছাতুর চাষ করো আমার কাছ থেকে বীজ নিতে পারো। সেটা আবার যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে আমি দিতে পারবো, তা না হলে কোরিয়ারে বা অন্য কোনো উপায়ে আমরা দিতে পারবো না, কারণ বীজটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যদি মাশরুমের বীজ নিতে চান, পল ছাতুর বীজটা, বিশেষ করে গরমকালে আমরা পল ছাতুর চাষটা করি, পল ছাতুর বীজটা তৈরি করি, আর শীতকাল হলে আমরা ওয়েস্টার চাষ করি বা ওয়েস্টার মাশরুমের বীজ তৈরি করি আর বিক্রি করি। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা সেইটাই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে বীজ চাইতে পারেন, যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আজকে আমরা সবগুলা কাটছি না, কারণ যেহেতু আমাদের ছোট পরিবার, সবগুলা কেটে কিছু লাভ নেই। আমরা আস্তে আস্তে করে কাটবো, আস্তে আস্তে ঘরে খাবারের জন্য এগুলো আমরা ব্যবহার করব। যতটুকু আমাদের প্রয়োজন আছে ততটুকু আমরা নিয়ে নিলাম, বাকিটা কাল পরশুর দিকে আবার কাটা হবে। এখন কন্টিনিউ এইগুলো চলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।